আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব কপোতাক্ষ নদ এই কবিতা থেকে আসা বরিশাল বোর্ড 2025 সালের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে। চমৎকার একটি সুন্দর কবিতা নিয়ে আমরা এখন আলোচনা করি। কবিতা নিয়ে না, কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। চলো আমরা ফার্স্টে ক খ পড়বো, তারপরে গ ঘতে যাব। ক খতে আছে কপোতাক্ষ নদ সাগরকে কি দেয়? কপোতাক্ষ নদ সাগরকে বাড়িরূপ কর দেয়। বাড়িরূপ মানে হচ্ছে কপোতাক্ষ নদের জল। এই যে বাড়িরূপ মানে হচ্ছে, আমি এখানে লিখি কপোতাক্ষ এর জল, জল বা পানি। আর এদিকে কর বলতে বোঝাচ্ছে রাজস্ব, খাজনা, ট্যাক্স এগুলা দেওয়া। তো এখানে কপোতাক্ষ নদ সাগরকে তার জল দেয়। এখন কপোতাক্ষ জল সরাসরি লিখবো না, বাড়িরূপ লিখতে হবে। কেন বাড়িরূপ লিখতে হবে? এর মূল কারণ হচ্ছে 1 নাম্বার বা ক নাম্বার যে প্রশ্নটা, সেটা হুবহু একেবারে পাঠ্য বইয়ের মতো লিখতে হবে পরীক্ষা হলে। যদি তুমি হুবহু পাঠ্য বইয়ের মতো না লিখো, তাহলে শিক্ষক নাম্বার কেটে দিতে পারে। সেজন্য আমরা বলবো কপোতাক্ষ নদ সাগরকে বাড়িরূপ কর দান করে। আচ্ছা, এবার আসি খতে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থনে বলতে কি বুঝাচ্ছে? দুগ্ধ মানে হচ্ছে দুধ, স্রোতরূপী মানে হচ্ছে কপোতাক্ষ নদের জল, জন্মভূমি স্তনে, জন্মভূমি মানে হচ্ছে নিজের জন্মভূমিটাকেও বুঝাচ্ছি এবং মাকেও বুঝাচ্ছি। আর স্তনে মানে হচ্ছে মায়ের বুকের দুধ। এখন আমাদের মায়েরা যেমন তার সন্তানকে যেভাবে ভালোবাসেন, একটা সন্তানকে ভালোবাসেন, কপোতাক্ষ নদ হচ্ছে তার মায়ের সমান। মাইকেল মধুসূদন দত্ত তার সেই কপোতাক্ষ নদকে মায়ের মতোই ভালোবাসেন। অর্থাৎ এই লাইনটা দ্বারা কবির গভীর মাতৃত্ববোধ এবং গভীর দেশপ্রেমের কথা উল্লেখ করেছেন, যে কবি তার কপোতাক্ষ নদের জলকে মায়ের সঙ্গে তুলনা করেছেন এবং মায়ের বুকের দুধের সঙ্গে তুলনা করেছেন। মানে সে তার জন্মভূমিকে বা কপোতাক্ষ নদকে মায়ের সাথে মিলাইছেন, মানে তার গভীর ভালোবাসাকে বুঝাইছেন। মা যেমন তার প্রত্যেকটা সন্তানকে ভালোবাসেন, আর কপোতাক্ষ হচ্ছে কবির একেবারে মায়ের সমান। আচ্ছা, তো এখন যদি আমরা খ নাম্বার প্রশ্নটা আমরা বিশ্লেষণ করতে চাই, সেটা কিভাবে করব? দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমিস্তনে চরণটির মাধ্যমে কবি কপোতাক্ষ নদের জলধারাকে মাতৃস্তন্য বা মায়ের দুধের সঙ্গে তুলনা করে তার গভীর আবেগ ব্যক্ত করেছেন। আমি যেটা বললাম সেটাই কিন্তু এখানে আছে। এবার দেখো বাকি অংশটুকু কিভাবে সাজাবো। মানুষ যেমন শৈশবে মায়ের দুধ পান করে, জীবন ধারণ করে এবং মায়ের সাথে সন্তানের একটি অবিচ্ছেদ্য আত্মিক বন্ধন থাকে, কবির কাছে কপোতাক্ষ নদও ঠিক তেমনই। কবি প্রবাসে থাকাকালীন বিশ্বের অনেক বড় বড় ঐতিহ্যবাহী নদ নদী দেখেছেন, কিন্তু কোনটির জল তার হৃদয়ের তৃষ্ণা মেটাতে পারেনি। তার কাছে কপোতাক্ষ নদের স্রোতধারা জন্মভূমিরূপী মায়ের স্তন থেকে নিঃসৃত দুধের মতো পবিত্র এবং পরম শান্তিদায়ক। এটা হচ্ছে আমাদের খ নাম্বার। এবার আমরা গ আর ঘ দেখবো। গ আর ঘতে কি আছে খেয়াল করি। আচ্ছা, আমাদের এই বরিশাল বোর্ডেও দুইটা উদ্দীপক আছে, 1 নম্বর উদ্দীপক এবং 2 নাম্বার। আমি ধরে নিচ্ছি উদ্দীপক 1 থেকে গ নাম্বার এসেছে, উদ্দীপক 2 থেকে ঘ নাম্বার আসছে। তাহলে ফার্স্টে আমরা আলোচনা করব ঘ নাম্বার। উদ্দীপক 1 কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। তো আমরা দেখি কোন দিকটা আসছে। যে নদী ঝাঁপিয়ে পড়ে প্রতিদিন কেটেছে সাঁতার, আমার শরীরে আজও তাহার ঢেউর ছোঁয়া টের পাই। যেন মায়ের আদর মাখা দু হাতের দোলা, সুবিশাল আমাজন কিংবা নীল নদের বাহুডোরে, এমন সুস্বাদু স্নেহ পাইনি তো আমি। আচ্ছা, দেশকে ভালোবাসি, দেশে বা গ্রাম বা জন্মভূমির কথা এখানে আলোকপাত করা আছে। আমরা এটা একটু মিলাই, চলো আমরা এটা একটু মিলাই। গ নাম্বার প্রশ্নটা কি হতে পারে? উদ্দীপক 1 কপোতাক্ষ নদ কবিতার শৈশব স্মৃতি, নারীর টান এবং স্বদেশী প্রকৃতির প্রতি অকৃত্রিম মমত্ববোধের দিকটি সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। কি? শৈশব স্মৃতি, নারীর একটি টান এবং স্বদেশী প্রকৃতির প্রতি যে অকৃত্রিম, মানে কোনো ফেকি বা নকল কিছু নয়, একদম ভালোবাসা, মানে অকৃত্রিম মমত্ববোধটি প্রকাশ পেয়েছে। কপোতাক্ষ নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে বসেও তার ফেলে আসা শৈশবের স্মৃতিতে কাতর হয়ে পড়েছেন। তিনি প্রবাসে বসেও যেন নদের কলকল ধ্বনি শুনতে পান। বিদেশের শত চাকচিক্য আর বিশাল বিশাল নদ নদীও তার জন্মভূমির নদের সেই অতি পরিচিত জলের অভাব পূরণ করতে পারে না। এবার দেখো উদ্দীপক 1 দিকে তাকালে দেখা যায় সেখানে বক্তা শৈশবে যে নদীতে ঝাঁপিয়ে পড়তেন বা সাঁতার কাটতেন, তার ঢেউর ছোঁয়া আজও শরীরে অনুভব করেন। এই ছোঁয়াকে তিনি মায়ের আদর মাখা দু হাতের দোলার সাথে তুলনা করেছেন। আমাজন বা নীল নদের মতো জগৎ বিখ্যাত সুবিশাল নদ নদীও
তাকেও সেই স্বাদ বা স্নেহ দিতে পারেননি যা তার গ্রামের নদী দিয়েছে। সুতরাং কপোতাক্ষ নদ কবিতার কবির মনে তৃষ্ণা যেভাবে কেবল কপোতাক্ষ জলেই মেটে, উদ্দীপকের বক্তার অনুভূতিও ঠিক তাই। উভয়ের মধ্যেই শৈশবের স্মৃতি বিজড়িত নদীর প্রতি যে নিবিড় আবেগ ও নারীর টান কাজ করেছে সেই দিকটি এখানে মূল সঙ্গতিপূর্ণ বিষয়। তো উদ্দীপক 1 নম্বর উদ্দীপক আমরা বুঝলাম যে গভীর শৈশবের স্মৃতি, নারীর টান এবং অকৃত্রিম যে ভালোবাসাটা আছে সেটা প্রকাশ পাইছে, যেটা আমাদের মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে আমরা মিল লক্ষ্য করতে পারি। আচ্ছা, এবার তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তীটা হচ্ছে আমাদের যে ঘ নাম্বার প্রশ্ন সেটা একটু দেখি আমরা। ঘ নাম্বার প্রশ্নটা আমাদের উদ্দীপক 2 থেকে আসছে। দেখো উদ্দীপক 2 কি আছে। উদ্দীপক 2 এর ভাবার্থ কপোতাক্ষ নদ কবিতার মর্মার্থ কি স্পর্শ করেছে কি, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আচ্ছা, মধুর চেয়েও আছে মধুর সেই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। হ্যাঁ, মর্ম কথাকে স্পর্শ করে, কারণ উদ্দীপক 2 এ যে মধুর দেশের খাঁটি বা ভালোবাসার কথা বলা হয়েছে সেটা কিন্তু কপোতাক্ষ নদও বলেছেন। সে ফ্রান্সে বসে তার দেশকে মনে করছেন, তার কাছে মায়ের মতো হচ্ছে, মায়ের স্তনের মতো হচ্ছে কপোতাক্ষ নদের জল। তো অবশ্যই উদ্দীপকে যেমন মধুর খাঁটি বলা হয়েছে তার দেশের মাটিকে, ঠিক তেমন কপোতাক্ষ নদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত একই কথায় আলোকপাত করেছেন। তাহলে কি খুব সুন্দর করে আমরা বুঝতে পারতেছি যে একই সূত্রে গাথা ঘ নাম্বার প্রশ্নটা। তাও যদি আমরা একবার পড়ি একটু। উদ্দীপক 2 এর ভাবার্থ কপোতাক্ষ নদ কবিতার মূল মর্মার্থ তথা জন্মভূমির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, দেশপ্রেম এবং স্বদেশের শ্রেষ্ঠত্বের চেতনাকে সার্থকভাবে স্পর্শ করেছে। কপোতাক্ষ নদ কবিতায় কবির হৃদয় জন্মভূমির প্রতি গভীর অনুরাগ ও মাতৃত্ব বোধের বহিঃপ্রকাশ ঘটেছে। কবি প্রবাসে বসে কেবল নদীকেই স্মরণ করেননি, বরং এর কাছে আকুল প্রার্থনা জানিয়েছেন যেন নদী তাকে বন্ধুর মতো মনে রাখে। কবির এই যে সংশয় আর কি হবে দেখা, এটি মূলত স্বদেশের প্রতি তার তীব্র টান থেকে সৃষ্টি। বিদেশে চাকচিক্য আর কাছে অর্থহীন হয়ে পড়েছে জন্মভূমির স্মৃতির কাছে। তারপর দেখো উদ্দীপক 2 এর সারমর্ম হলো বিদেশের অতি উত্তম বস্তু চেয়েও স্বদেশের অতি সাধারণ বস্তু হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেখানে বলা হয়েছে বিদেশের মধুর চেয়েও দেশের মাটি মধুর এবং পথের ধুলি খাঁটি সোনার চেয়েও অধিক দামি। এই শ্রেষ্ঠত্বের ধারণাটি কপোতাক্ষ নদ কবিতার মূল চেতনার সাথে হুবহু মিলে যায়। তো আমরা যদি এটা যুক্তি হিসেবে বলতে চাই তাহলে কিভাবে বলবো? যুক্তি হিসেবে বলা যায় কবি মধুসূদন দত্ত প্রবাসে গিয়ে বুঝতে পেরেছেন যে বিদেশি বড় বড় নদী বা আধুনিক সভ্যতা তার মনের খোরাক মেটাতে অক্ষম। উদ্দীপকের মতো কবির কাছেও কপোতাক্ষ নদের জলধারা ছিল অমূল্য সম্পদের মতো। তিনি প্রবাসে থেকেও তার কাব্যের মাধ্যমে জন্মভূমিকে যে প্রেম নিবেদন করেছেন, উদ্দীপকের ছত্রে ছত্রে সে একই স্বদেশিক চেতনার প্রতিফলিত দেখা যায়। তো পরিশেষে বলা যায় উদ্দীপক 2 এর দেশপ্রেমের সুর এবং কবিতার অন্তর্নিহিত আরতি একই মহিমায় মিশেছে। স্বদেশের প্রতি পরম ভক্তি এবং বিদেশে থেকে স্বদেশের অভাব বোধের যে চেতনার কবিতায় ফুটে উঠেছে উদ্দীপকটি সেই মর্মার্থকে পূর্ণাঙ্গভাবে স্পর্শ করে। খুবই সহজ প্রশ্ন, 2টি উদ্দীপক ছিল বরিশাল বোর্ড 2025 সালে। প্রথম উদ্দীপকে চেয়েছি প্রতিফলিত দিকটি কি সেটা দেখাও, আর ঘ নাম্বারে চেয়েছে সম্পূর্ণ ভাবটা কি আমাদের কপোতাক্ষ নদের মতোই। আমরা কিন্তু দুইটাই খুব সুন্দর করে ব্যাখ্যা করলাম। এরকম ভাবে প্রশ্ন আসলে অবশ্যই বরিশাল বোর্ডের সকল শিক্ষার্থীরা ভালোভাবে লিখতে পারবে। ক্লাসটি এখানেই শেষ করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।